গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সম্পত্তি বিবাদ, পাষাণ ছেলের হাতে খুন জন্মদাত্রী মা, কালাইনের ভাট গ্রামে চাঞ্চল্য। নৃশংস হত্যাকাণ্ড ঘটল কাছাড় জেলার কালাইন থানার অধীন ভাট গ্রামে। দা দিয়ে কুপিয়ে হত্যা করল জন্মদাত্রী মাকে এক পাষাণ ছেলে। এই হৃদয় বিদারক ও নৃশংস ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভাট গ্রামে। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজের জন্মদাত্রী জরিনা বেগমকে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলতাই দীর্ঘদিন ধরে বাড়িঘর বিক্রির জন্য মায়ের উপর মানসিক চাপ সৃষ্টি করছিল। আজ দুপুর প্রায় 2টা নাগাদ বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরা না থাকার সুযোগে সে নিজের ঘরের ভিতরেই জরিনা বেগমের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি খুব দেয়। ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। এ সময় আলতাই আরও এক মহিলার উপর হামলা চালায়। হামলায় আলিমুন্নেসা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগ, সম্পত্তির লোভ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবর, শিবসাগরের বন্যা দুর্গত মানুষের পাশে জিএনআরএফ সক্রিয়। কাছাড় জেলা কমিটিও উজান আসামের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার মানবিক শাখা গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন। বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন। এই মানবিক উদ্যোগে অংশ নিতে শিলচর, গুয়াহাটি, বরপেটা, দরং সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিএনআরএফ ও দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা শিবসাগরে পৌঁছেছেন। তাদের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে কাজ করছে জিএনআরএফের কাছাড় জেলা কমিটি। সংস্থার স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। ত্রাণের মধ্যে রয়েছে রেশন সামগ্রী, মশারি, রান্নার বাসনপত্র সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। পাশাপাশি একাধিক এলাকায় রান্না করা খাবার প্রস্তুত করে বন্যার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। জিএনআরএফের সদস্যরা জানান, শিবসাগরের বেশ কয়েকটি এলাকায় এখনও বহু পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে অবস্থান করছেন। এ অবস্থায় দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংস্থার কর্মকর্তারা জানান, মানব সেবার লক্ষ্যে জিএনআরএফ সবসময় দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আগামীকাল বন্যা দুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবারও আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, চলমান বন্যায় শিবসাগর জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ এখনও বন্যার প্রভাব কাটিয়ে ওঠার সংগ্রাম করছেন। এমন পরিস্থিতিতে জিএনআরএফের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম দুর্গত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। পরবর্তী খবর, অলইচুড়া কাণ্ডে গ্রেফতার 3 অভিযুক্ত, পক্সো সহ একাধিক ধারায় মামলা। হাইলাকান্দি জেলার কাটলিজোড়া থানার অন্তর্গত অলইচুড়া 4র্থ খণ্ডে 15 বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক মৃত্যু এবং ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্যকর ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। টানা প্রায় 24 ঘন্টার জিজ্ঞাসাবাদ, অনুসন্ধান এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সংগ্রহের পর সোমবার বিকেলে 3 অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে প্রসেনজিৎ মালাকার ওরফে অপু, জয়দীপ্রি এবং আরও এক কিশোর। অভিযুক্ত 3 জনই কিশোর বয়সী। এর মধ্যে 2 জনের বয়স 18 বছর পূর্ণ হয়েছে। অপর একজনের 18 বছর পূর্ণ হতে এখনও কয়েক মাস বাকি রয়েছে। তবে অপরাধের নৃশংসতা এবং মামলার প্রকৃতি বিবেচনা করে ওই অভিযুক্তের ক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার আবেদন আদালতে জানিয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, নিহত কিশোরীর মায়ের দায়ের করা এজাহারের ভিত্তিতেই মামলার তদন্ত এগিয়ে চলছে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনের 6 নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার 103 এবং 65 ধারায় মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে তদন্তে আরও গতি আনতে জেলার পুলিশের ফরেনসিক দলের পাশাপাশি একটি বিশেষ ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করে
বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে এলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলে আশা করছে পুলিশ। পরবর্তী খবর, ছাত্র বিক্ষোভকে ডাল বানিয়ে কোনো দুষ্কৃতী যেন পার না পেয়ে যায়, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। কে পড়ুয়া কে দুষ্কৃতী তার ফারাক করার উপরে জোর দিয়েছে আদালত। একই সঙ্গে যে পুলিশ কর্মীর বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ উঠেছে তাদেরও ছাড় পাওয়া উচিত নয় বলেছে শীর্ষ আদালত। গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র যুবরা চলো সংসদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। ওই অভিযানে আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ। পুলিশি বাড়াবাড়ির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আন্দোলনকারীরা। আবার পুলিশ কর্মীদের উপরেও হামলার অভিযোগ উঠেছে, তা নিয়ে পাল্টা মামলা করেছে জখম পুলিশ কর্মীদের পরিবার। আদালত স্পষ্ট করে দেয়, দুই ধরনের অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য, কোনো পুলিশ কর্মী বাড়াবাড়ি করলে তাকে অযথা আড়াল করা উচিত নয়। আবার ছাত্র বিক্ষোভের আড়ালে কোনো দুষ্কৃতী পার পেয়ে যাচ্ছে এমনটাও যেন না হয়। নিট প্রশ্নভাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়াও আরও যে শর্তে ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করেছিল তার অন্যতম হলো বিক্ষোভকারীদের উপর থেকে সমস্ত মামলা তুলে নিতে হবে। কিন্তু আন্দোলন উঠে গেলেও সরকার এই শর্ত পুরোপুরি মানছে না বলে অভিযোগ ছিল ককরোচদের। ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে, বিক্ষোভে যুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে অতীত অপরাধের নজির থাকলে তার বিরুদ্ধে মামলা চালানো যেতে পারে। এই নির্দেশের সঙ্গে সহমত হননি আন্দোলনকারীরা। কী ধরনের অপরাধের নজিরকে মামলা চালিয়ে যাওয়ার কারণ হিসেবে গণ্য করা হবে, অথবা অতীতে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বলেই তিনি এই নির্দেশের আওতায় পড়বেন কিনা, এই প্রশ্নে বিতর্ক তৈরি হয়। বলা হয়, রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। বস্তুত দেশের সাংসদদের একটা বড় অংশের বিরুদ্ধেই এমন বহু মামলা রয়েছে। ফলে এই ধরনের ব্যক্তিদের দাগী হিসেবে গণ্য করাটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন উঠে। এই তর্কের ভিক্ষা দিয়ে শীর্ষ আদালত এদিন বলেছে, শুধু গুরুতর এবং জঘন্য অপরাধের অভিযোগকেই এফআইআর না তোলার কারণ হিসেবে গণ্য করা হবে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট এও বলেছিল, দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারে রাজ্যগুলি। আন্দোলনকারীদের আইনজীবী বলেন, এই নির্দেশটি এফআইআর প্রত্যাহারের পথে বাধা হয়ে উঠতে পারে। আদালত জানিয়েছে, রাজ্যগুলি আইন মেনে স্বাধীনভাবে পদক্ষেপ করার অধিকার আছে। তারা চাইলে আন্দোলনকারীদের উপর থেকে এফআইআর প্রত্যাহার করতে পারে, তবে শর্ত সেই একটাই, সংশ্লিষ্ট আন্দোলনকারীর বিরুদ্ধে অতীতে কোনো গুরুতর বা জঘন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকা চলবে না। সলিসিটর জেনারেল তুষার মেহতাও আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। তবে অতীতে গুরুতর এবং জঘন্য অপরাধের অভিযোগ রয়েছে এমন প্রায় 2700 জনের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হবে না। তবে প্রতিবাদীদের উপরে পুলিশি জুলুম এবং বাহিনীর উপরে হামলা, দুই ঘটনারই নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে প্রধান বিচারপতির বেঞ্চ। গত শুনানিতেই আদালত জানিয়েছিল, একটি এসআইটি গঠন করা হতে পারে, কিংবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে কোনো কমিটি গঠিত হতে পারে। এদিন ফের সেই সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। আগামী 18 আগস্ট মামলার পরবর্তী শুনানি, সেদিনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।